সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন মদিনা হোমস অগ্রগতির পথে। সঙ্গে আছি আমি মাহবুব আলম। অর্থ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও রাজনীতি নিয়ে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আমরা কথা বলি নানা সম্ভাবনার কথা, আমরা বলি নানা প্রতিকূলতার কথা। তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় জাতীয় ঐক্য ও বর্তমান অবস্থা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বহুল তত উপাত্ত নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমাদের সাথে আছেন জনাব রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ, এবং আমাদের সাথে আরও আছেন জনাব মোস্তফা কামাল, লেখক, সাংবাদিক ও ডেপুটি হেড অব নিউজ বাংলা ভিশন। আপনাদের দুজনকেই স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল অংশে চলে যেতে চাই। রাশেদ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সম্প্রতি জাপানের একটি রাষ্ট্রীয় গণমাধ্যমে এনএসকে সাক্ষাৎকালে বলেছেন যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন অপরিহার্য, এবং তিনি এটা বলেছেন যে এ বছরের শেষ নাগাদ ইলেকশনের আয়োজন করা যেতে পারে। তো আসলে কি এই যে দিনক্ষণ নিয়ে একটা যে সংশয় ছিল, একটা সন্দেহ ছিল, একটা বিএনপি সহ সকল রাজনৈতিক দলের মধ্যে একটা উৎকণ্ঠার মতো একটা অবস্থা ছিল, তো এখান থেকে কি এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো? আপনার কি বিশ্লেষণ? ধন্যবাদ। প্রধান উপদেষ্টা এর আগেও এই একই কথা তিনি আসলে বলেছেন। তিনি কখনো আসলে ডিসেম্বরের কথা, কখনো 2026 সালের জুনের কথা বলেছেন। মাঝামাঝি দিকে তবে বলছেন। এই মুহূর্তে আর জুনের কথা সরকার কেউ বলছে না, সবাই বলছে ডিসেম্বরের কথা। তবে এই অনুমান নির্ভর কথাবার্তা আসলে ঠিক না, এবং একটি রাষ্ট্র যখন আপনি পরিচালনা করবেন, নেতৃত্ব দিবেন, তখন এই ধরনের ধোঁয়াশা রাখা আসলে ঠিক না। আমার মনে হয় সরকার উচিত হবে অনতিবিলম্বে একটি রোডম্যাপ প্রকাশ করা। যেহেতু সরকারের উপদেষ্টারা সবাই মোটামুটি একসুরে কথাবার্তা বলছে যে আপনারা যদি কম সংস্কার চান তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন। তো আমার কথা হলো যে 6 মাসে তো খুব বেশি সংস্কার তারাও করতে পারবে না। আসলে যদি আপনি 2026 সালের জুনেও ইলেকশনটা দেন, তাও কিন্তু যদি মনে করেন যে সংস্কার সব শেষ হয়ে গেল, না, সংস্কার আসলে একটি ধারাবাহিক প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়া আপনাকে চালিয়ে যেতে হবে। দলগুলো যারা আগামীতে ক্ষমতায় যাবে বা আগামীতে যারা ক্ষমতার অংশীদারিত্ব ভোগ করবে, তাদের উভয়েরই আসলে এক ধরনের কমিটমেন্ট থাকতে হবে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা আসলে এই রাষ্ট্রের এই জায়গায় আসলে সংস্কার করব। ইতিমধ্যে আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি তাদের সংস্কার দফা রয়েছে, আমাদের প্রত্যেকেরই দলগতভাবে আলাদা সংস্কারের দফা রয়েছে। আমার মনে হয় এই যে দলগুলোর মধ্যে বা রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যে ধরনের উপলব্ধি সংস্কার করার বিষয়ে, এটা আসলে পজিটিভ। এই জায়গাতে আসলে তাদের পজিটিভভাবেই চিন্তা করা দরকার, বিশেষ করে সরকারের। তাহলে যেটি হবে, দলগুলো তাদেরকে সহযোগিতা করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের উপদেষ্টারা এখনও অনেকে নানানভাবে এমন ধরনের বক্তব্য দিচ্ছে, বিভিন্ন দলকে টার্গেট করে দলের নাম সরাসরি মেনশন করে। এটা আসলে ঠিক না। কারণ কি? কারণ এই যে উপদেষ্টারা, তারা কিন্তু সবার। এখন উপদেষ্টা পদে থেকে যদি তারা কেউ দল গ্রহণ করতে চায়, এটা কি ঠিক? কোনোভাবেই ঠিক না। তবে আমার মনে হয় যে তারপরে একটা ধোঁয়াশা আসলে থেকেই যাচ্ছে, কারণ যখন আবার সরকারের উপদেষ্টাদের কর্মযজ্ঞ নিয়ে আমরা সমালোচনা করছি, তখন আবার তাদেরই কেউ কেউ আবার পাল্টা কাউন্টার দিচ্ছে, নানান ধরনের আপনার ইগনোরেন্স করছে, অবহেলামূলক বক্তব্য দিচ্ছে। আমার মনে হয় সরকারের উপদেষ্টাদের মাথায় রাখা উচিত যে তারা কোনো গোষ্ঠীর না, কোনো দলের না, কোনো ব্যক্তির না, তারা কিন্তু সবার। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আবার আসবো, তার আগে মোস্তফাভাবে আপনার কাছে আসতে চাই। উনি যেটা বললেন যে দলের সরকারের ভিতর থেকে আরেকটা সরকার গঠন যদি করা হয়, ইদানিং আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি থেকে এ মাসের মধ্যেই তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন দল নিয়ে। আসলে তারা যে বলছে যে জনমত জরিপের উপর ভিত্তি করে তারা দল গঠন করবে এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলনের প্রত্যয় নিয়ে তারা কাজ করে যাবে। আসলে বাস্তবিক অর্থে তারা জনগণের আকাঙ্ক্ষার কতটুকু প্রতিফলন ঘটাতে পারবে, নাম্বার ওয়ান, এবং নাম্বার টু, আসলে যত গর্জন তত কি বর্ষণ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। যারা এর আয়োজক, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরিকরা, সেই সাথে নাগরিক কমিটি, তাদের ওই অধিকার আছে একটি দল করার। সেকেন্ডলি, এখানে প্রশ্নবিদ্ধ বিষয়টা যে তারা ক্ষমতায় থেকে দল করলে সেটা ন্যায্য হবে কিনা বা যৌক্তিক হবে কিনা। তো এই প্রশ্নে প্রধান উপদেষ্টা স্বয়ং নিজেও বলেছেন যে তারা একটা দল করছে, সেটা এই বিষয়ে তিনি ওয়াকিবহাল আছেন, এবং প্রকারান্তরে তিনি তাদের পক্ষে তার প্রতিক্রিয়াও জানিয়েছেন, তাদের জন্য শুভকামনা করেছেন। সাদামাটা চোখে দেখলে এতে খুব সমালোচনা করার কিছু নেই। আমরা সবাই সবার জন্য শুভকামনা করি, আর এই প্রধান উপদেষ্টা সবারই প্রধান উপদেষ্টা,
কিন্তু এরপরও রাজনীতি হচ্ছে এত নিষ্ঠুর এক জিনিস, কারো দিকে একটু বেশিক্ষণ তাকালে বাদ বাকিদের কাছে এটা একটু খারাপ লাগে, হিংসা হয়। নিজ দলেও কিন্তু দলের শীর্ষ পর্যায়ের তিনি যদি কয়েকজনকে ডাকেন, একজনের সাথে যদি একটু বেশি হাসি দিয়ে কথা বলেন, ওনার এই হাসিটা বাদ বাকিরা স্কেল দিয়ে মাপে যে তার সাথে কতক্ষণ হেসে কথা বলেছে, আমার সাথে কতক্ষণ বলেছে। ওটা স্বাভাবিক, রাজনীতির জন্য ওটা স্বাভাবিক। ওই জায়গায় প্রধান উপদেষ্টা আবার ছাত্র সমন্বয়কদের একজনকে বিশ্বের দরবারে পিঠ চাপড়ে পরিচয় করে দিয়েছেন, সে হচ্ছে মাস্টার মাস্টারমাইন্ড। তো এখানে আরো অনেকজন মাস্টার ছিলেন, তো অন্য অন্য মাস্টারদেরও কিন্তু ছোট্ট ছোট্ট বড় মিলে মাইন্ড আছে, তাদের মাইন্ডে একটু ঘা লেগেছে। দীপজলের বাসায় যেটা যে আমি মাইন্ড খাইলাম, এটাও স্বাভাবিক। তো এত কিছুর পরও এখানে কিন্তু দায় দায়িত্বের একটা বিষয় আছে। প্রধান উপদেষ্টা তাদের এক ধরনের কল্যাণকামী, আবার তিনি বলে যাচ্ছেন তার এই ক্ষমতার পাটাতন বা ক্ষমতার ভিত্তি হচ্ছে ছাত্ররা। এটাও দূষণীয় কথা নয়, আবার ব্যাঠিকও নয়, সঠিক কথা। ফ্রন্টলাইনে ছাত্ররাই ছিল। কিন্তু আমাদের এখানে নির্বাচনমুখী আর ক্ষমতামুখী অর্থ এক হয়ে গেছে। প্রত্যেকটা রাজনৈতিক দলে একটু ক্ষমতার আশা করে কোনো না কোনো ভাবে। তো ক্ষমতার আশা করতে গেলে ওখানে নির্বাচন অপরিহার্য, যে কারণে রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়টা যত চাপ দিচ্ছে, বাদ বাকি বা আদার্স জিনিসে তাদের কিন্তু তত চাপ নাই। কোনো দল থেকে এখন পর্যন্ত স্পষ্ট বলা হয়নি যে চালের দামটা কবে নাগাদ কমতে পারে, কিন্তু খুব জোর করে কিন্তু বলা হয় যে নির্বাচনটা কবে নাগাদ হবে। অর্থাৎ তারা নির্বাচনটাকেই প্রধান জিনিস ধরতে চান। কিন্তু এই ক্ষেত্রে আমাদের যেটা সমস্যা হয়, আমরা কখনো কখনো কি নিয়ে কথা বলি, কি নিয়ে আনন্দ করি, কি নিয়ে ঝগড়া করি, ওই নিয়ের বিষয়টা ভুলে যাই। 5 আগস্টের কথা কিন্তু ভুলে যাই। গত কদিন থেকে রাশেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেভাবে কথা বলছেন, তাদের কাছে মনে হচ্ছে নির্বাচনটাই বুঝি মুখ্য। নির্বাচনটাই মুখ্য নয়। এর আগে যে সংস্কারের প্রশ্ন আছে সেটা চলমান প্রক্রিয়া, সেটা চলবে, কিন্তু এর মাঝ দিয়ে একটা বিষয় কিন্তু রাশেদ একদম হারিয়ে যাচ্ছে, কারো কথায় কিন্তু আসছে না। 15 বছর 7 মাসের যে অপশাসন, ওইটাও পুরোটা বাদ দেন, কিন্তু শেষ কয়েক মাসে যে হত্যাগুলো হলো, খুনগুলো হলো, গুমগুলো হলো, ওগুলো কিন্তু আলোচনার বাইরে চলে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন। রাইট, যথার্থ বলছেন। যারা নিহত হয়েছে ওই পরিবারগুলোর কাছে গিয়ে যদি আপনি বারবার নির্বাচনের কথা বলেন, তারা কিন্তু কষ্ট পায়। তারা বলে যে নির্বাচনের জন্য তো আমার ছেলেটা জীবন দেয়নি। আবার এই কথাও সত্য, ওই উপদেষ্টা হওয়ার জন্য কেউ ওই আন্দোলন করেনি। ওখানে যেরকম উপদেষ্টা পরিষদ হবে, ওখানে কে কোন পোর্টফোলিও পাবে এ নিয়ে আলোচনা ছিল না। রাইট। অথবা এমন কথাও ছিল না যে সমন্বয়করা একটা দল করবেন, এই কথাও ছিল না। আবার এভাবে লিস্ট ধরে টান দিতে গেলে হয়তো কথা ছিল না যে সার্জিস একটা বিয়ে করবেন, ওইটাও ওই সময় আন্দোলনের মধ্যে ছিল না। এখন তর্ক করা যাবে এগুলো নিয়ে, কিন্তু মনে রাখতে হবে যে একটা 5 আগস্ট মারিয়ে, একটা রক্তাক্ত অভ্যুত্থান মারিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমরা এই পর্যায়ে এসেছি। আপনি যথার্থ বলছেন। অবশ্যই অবশ্যই আপনি আপনার কাছে আসবো, আবারও রাশেদ ভাই আপনার কাছে আসতে চাই। উনি যেটা বললো যে 15 বছরের যে অপশাসন, আওয়ামী লীগের আমলে যে স্বৈরাচারিতা ছিল, যে 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর যেভাবে সত্যিকার অর্থে গণহত্যা করা হয়েছে, যেভাবে ছাত্র সমাজকে, যেভাবে ছাত্র জনতাকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, আত্মহুতি দিতে হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিহাইন্ড দ্য ওমেন শেখ হাসিনা, যিনি ছিলেন সত্যিকার অর্থে পিছনের খলনায়িকা, আসলে তার বিচার কত দূরে আমরা দেখতে পাচ্ছি? আপনার বিশ্লেষণ কি? আদৌ কি ভারত আমাদেরকে সহযোগিতা করবে? দেখেন, ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে শেখ হাসিনা যা কিছু বলছে বা করছে এর দায় আসলে ভারত নিবে না, বা ভারতের কোনো ধরনের সহযোগিতা নাই। তিনি বলছেন যে শেখ হাসিনা আপনার যুক্তরাষ্ট্রের অ্যাপস বা ডিভাইস ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন। আমার কথা হলো যে ভারত যেহেতু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিচ্ছে, সুতরাং শেখ হাসিনা যা কিছু করবে তার দায় শেখ হাসিনাকে যেমনিভাবে নিতে হবে, ঠিক একইভাবে ভারতকেও নিতে হবে। যদি ভারত এই দায় না নিতে চায়, তাহলে আমি ভারতকে বলবো, যেহেতু বাংলাদেশের সরকার আপনার কাছে চিঠি দিয়েছে এবং ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি হয়েছে, সুতরাং শেখ হাসিনাকে আপনি বাংলাদেশের সরকারের কাছে আপনি হস্তান্তর করেন। সেটি যদি আপনি না করেন, তাহলে আমরা বুঝবো যে আপনাদের বক্তব্য শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য, এবং আপনাদের মদদেই শেখ হাসিনা এই ধরনের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে। দেখেন, শেখ হাসিনা এই যে বক্তব্য দিল, আমি দেখলাম
যে অসংখ্য মানুষ তার ভিডিও বক্তব্য, লাইভ বক্তব্য শুনলো, শেয়ার দিল, কমেন্ট করলো, সবার একটা আগ্রহ যে শেখ হাসিনা কি বলে। সেখানে শেখ হাসিনা ন্যূনতম অনুতপ্ত বা নন। অনুশোচনা নেই। তার Right. মধ্যে কোনো ধরনের অনুশোচনা নাই। তিনি ওই গদবাঁধা কথাবার্তা, তার বাপকে মারা হয়েছে, তার ভাইকে মারা হয়েছে, তার মাকে মারা হয়েছে, হ্যাঁ আমরা এর জন্য অবশ্যই আমরা দুঃখ প্রকাশ করি। শেখ মুজিব অবশ্যই বাকশাল কায়েম করে, গণতন্ত্রকে হত্যা করে, সাংবাদিকতা নষ্ট করে এবং ভিন্নমতকে দমন করে অপরাধ করেছিল। কিন্তু এর মানে এই নয় যে শেখ মুজিবকে হত্যা করতে হবে, সেটা আমরা কখনোই সাপোর্ট করি না। শেখ মুজিবকে অবশ্যই সেটা অন্যভাবে, শেখ হাসিনার যেমনিভাবে পতন হয়েছে অবশ্যই শেখ মুজিবের পতন হতো। কিন্তু যাই হোক, আজকে শেখ মুজিবকে হত্যা করার কারণে কিন্তু শেখ মুজিব এখনো পর্যন্ত প্রাসঙ্গিক। শেখ হাসিনার মতন যদি শেখ মুজিবের পতন হতো, শেখ মুজিব যদি পালিয়ে যেত, বিশ্বাস করেন আজকে এই শেখ মুজিব কোনোভাবে জাতির পিতা হতে পারতো না এবং কোনোভাবে বাংলাদেশের বাস্তবতায় তিনি প্রাসঙ্গিক থাকতো না। শেখ হাসিনা পালিয়ে গেছে বা শেখ হাসিনার পতন হয়েছে, সেটা কিন্তু আমাদের কাছে ঘৃণিত একটি জায়গা। বা আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে কিন্তু শেখ হাসিনাকে মনে করছে অত ভীরু, কাপুরুষ, অপ্রয়োজনে দেশে থেকে খালেদা জিয়ার মতো জেলে যেত। কিন্তু এই যে 32 নাম্বারকে কেন্দ্র করে 32 নাম্বারের বাড়ি সহ সারা দেশের যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে যে অগ্নিসংযোগ সহ ভাঙচুর করা হয়েছে, এই যে আসলে সত্যিকার অর্থে এটা তো শেখ হাসিনার যে উস্কানিমূলক বক্তব্যের প্রতিফলনেরই বহিঃপ্রকাশ ঘটেছে, এটা বাস্তবতা। কিন্তু আমাদের যে কাউন্টার যে প্রতি হামলা যেটা বা হামলা প্রতি হামলা যেটা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এই ক্ষোভটা কি অন্যভাবে প্রকাশ করা যেত না? আমরা আমাদের আমি আপনার কাছে আসবো, তার আগে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, যেতে হচ্ছে একটি বিরতিতে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম মদিনা হোমস অগ্রগতির পথে। আমরা কথা বলছিলাম রাশেদ ভাইয়ের সাথে যে প্রসঙ্গটা নিয়ে। রাশেদ ভাই, আসলে আমি যেটা বলছিলাম যে 32 নাম্বার বাড়ি সহ সারা দেশের যে নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের যে ঘটনাটা ঘটা হয়েছে, এই ক্ষোভের প্রতিফলনটা কি অন্যভাবে ঘটানো যেত না? দেখেন, আমি বা আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের সভাপতি নুরুল হক নূর, আমরা কিন্তু এই বিষয়টির বিরোধিতা করেছি। আমরা বলেছি যে অভ্যুত্থানের পরে একটি সরকার গঠিত হয়েছে, এখন যদি কোনো বাড়ি পরিত্যক্ত ঘোষণা করা লাগে, কোনো বাড়ি যদি আপনার মানে কেউ না থাকে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের, সেক্ষেত্রে দেশের ছিন্নমূল মানুষকে সেখানে থাকার সুযোগ তৈরি করে দেওয়া যায়। আপনি যেহেতু এখন সরকারে রয়েছেন, আপনাকে এই রাষ্ট্রকে এখন অভ্যুত্থানের পরে স্থিতিশীল করতে হবে। অভ্যুত্থানের সময়ে এমনকি 8 আগস্টের আগ পর্যন্ত আপনি আওয়ামী লীগের যে সকল অপরাধীরা ছিল তাদের বাড়িঘরে যে ধরনের ঘটনা আমরা অভ্যুত্থানের সময় কিছু কিছু জায়গায় দেখেছি, অগ্নিসংযোগ বলেন, হামলা বলেন বা ভাঙচুর বলেন, সেটা বিক্ষুব্ধ মানুষ কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশে সেটা ঘটিয়েছে। কিন্তু এরপরে যখন একটি সরকার ক্ষমতায় যায় বা শপথ নেয়, এরপরে এই কর্মযোগ্য দায়টা কিন্তু সরকারকে নিতে হয়। আই গট ইউর পয়েন্ট। অ্যাকচুয়ালি মোস্তফা ভাই, আপনার কাছে এই প্রসঙ্গটা নিয়ে আসতে চাই। ক্ষোভ কখনো বলে কয়ে আসে না, তো কে কিভাবে তার ক্ষোভ প্রকাশ করবে এটা একান্তই কিন্তু পরিস্থিতির উপর অনেকটা নির্ভর করে। তো এই ঘটনার সাথে, অর্থাৎ 32 নম্বর সহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে যে হামলা অথবা আগুন লাগানো হয়েছে, কেউই কিন্তু এটার পক্ষে অবস্থান নেননি। সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা বিবৃতিও দেওয়া হয়েছে, ওনার প্রেস সেক্রেটারিও সেটার ক্ষোভ জানিয়েছেন। প্রধান দল বা বড় দল বিএনপিও সেটা অগ্রাহ্য করছে এবং নিন্দা করছে, জামাতে ইসলামও করছে, রাশেদ খানদের দলও করছে। আনুষ্ঠানিকভাবে তারা সেটার প্রতিবাদ বলেন, নিন্দা বলেন জানিয়েছে। তো ঘটনা তো ঘটে গেছে, যেখানে কেউ সেটার পক্ষে না, কিন্তু ঘটে গেছে। কিন্তু নমুনাটা খারাপ। নমুনাটা হচ্ছে এক ধরনের হামলা হচ্ছে, বাড়ির সামনে গিয়ে চেঁচামেচি করলাম, ঢিল চড়লাম, ভাঙচুর করলাম। ওই ক্ষেত্রে সরকার হয়তো সেটার একটা প্রতিরোধ বলেন আর প্রতিকার বলেন আর দমন বলেন অথবা নিয়ন্ত্রণ বলেন, যে কোনোটা করতে পারে। কিন্তু এই হামলাটায় আরো কয়েকটা ঘটনায় খুলনা সহ বিভিন্ন জায়গায় দেখা গেল ওখানে যেসব যন্ত্রপাতি চলে গেছে, বুলডোজার সহ, এগুলো কিন্তু আপনার ঘরে আমার ঘরে ইদানিং দা খুন্তিও ঠিকভাবে থাকে না। শাবল তো থাকেই না ইদানিং, অন্তত রাজধানীতে বা কোনো নগরীতে। কোদালও একদম গ্রামে গেলে পাওয়া যায়। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন এটা পূর্ব এতে করে পূর্ব পরিকল্পনা থাকুক আর না থাকুক,
বুলডোজার গুলো কোত্থেকে গেল? এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বুলডোজার থাকে। ওই ক্ষেত্রে সরকার কিন্তু অনেকটা দায়ী হয়ে গেল। আচ্ছা, দায়ী হয়ে গেল এইভাবে, যেখানে সরকার বলছে, এটা নিন্দা জানাচ্ছে, বলছে ব্যবস্থা নেওয়া হবে, এটা যেন আর না করা হয়। তো আবার সরকারি যন্ত্রপাতি ওখানে ব্যবহার হলো। এতে করে এটা কিন্তু একটা উপাদান হয়ে থাকলো, একটা দৃষ্টান্ত হয়ে থাকলো। এটা নিয়ে হয়তো এক সময়ে ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন কথাও আসতে পারে। এটা আমরা রাজনীতিতে কিন্তু দেখে আসছি। এইগুলো একদিক। দ্বিতীয় দিকটা হচ্ছে, যারা এই ঘটনার থেকে সুবিধা নিতে চান তারা কিন্তু একটা স্থায়ী ব্যবস্থা করে ফেলছেন, কিন্তু যে ভবিষ্যতে এভাবে করা যাবে। আমাদের জন্য কিন্তু কষ্টের বিষয় আছে। গণভবনে হামলা হয়েছে, এরপরে কিন্তু 3 দিন, 5 আগস্টের পরে 3 দিন দেশে কোনো সরকার ছিল না। ওই সময়টা দেখেন কিন্তু বড় অঘটন ঘটেনি। সরকার না থাকা অবস্থায় অঘটন ঘটেনি। কেন ঘটেনি? ওই আপনার শিরোনামে যেটা বলেছেন, জাতীয় ঐক্যের একটা বিষয় ছিল। 5 আগস্টে জাতীয় যে ঐক্য তৈরি হয়েছিল, ওটার ফলো আপ ছিল কিন্তু কয়েকদিন। কাউকে ঘোষণা দিতে হয়নি, কাউকে কোনো ডিক্লারেশন দিতে হয়নি, সবাই ঐক্যবদ্ধ ছিল। বরং বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের লোকজন গিয়ে মন্দির পাহারা দেয়া, বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলো পাহারা দেওয়ার লক্ষণ আমরা দেখেছি। ওটা জাতীয় ঐক্য। এটা একটা পৃথিবীর জন্য আমাদের একটা দৃষ্টান্ত রেকর্ড। ছিল কিন্তু। হ্যাঁ। এই ঐক্যতার এখন জায়গা থেকে। সরকার আছে, ওই 3 দিন সরকার ছিল না, তখন এটা হয়েছে। এখন সরকার আছে, কিন্তু পদক্ষেপগুলো তাহলে কি সুখকর নয়। সরকার এখানে ব্যর্থ? আপনার কি বলছেন? অমনোযোগী বলতে পারি। তো রাজনীতিবিদদেরকে আমরা অনেক গালিগালাজ করে, কিন্তু তারা কিন্তু দক্ষ ম্যানেজার। তারা সামাজিক বিষয় বলেন, অর্থনৈতিক বিষয় বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি দক্ষ নিরাপত্তার ম্যানেজার বিষয় বলছেন, বলেন। রাজনীতিবিদদের। আমি রাজনীতিবিদ রাশেদ ভাইয়ের কাছ থেকে একটু জি। শুনতে চাই। রাশেদ ভাই, দেখেন, এই যে আজকের যে বাংলাদেশের মানে অরাজকতা, যে সহিংসতা, হ্যাঁ, যে অস্থিরতা তৈরি হচ্ছে, এটা নিশ্চয়ই বিগত দিনের আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মের প্রতিফলনের কিন্তু বহিঃপ্রকাশ ঘটছে আজকে। তো নিশ্চয়ই এটাকে আমরা বলবো রাজনীতিবিদদের একটা চরমভাবে ব্যর্থতা। তো এই যে ব্যর্থতা, এটা দায় আসলে কার ঘাড়ে যাবে? এই দায় কি আসলে আদৌ কি দেখছেন? আমরা কিন্তু সেভাবে ইনিশিয়েটিভ নিতে দেখছি না অন্তর্বর্তীকালীন সরকারকে। তারা কিন্তু অন্ধকারে থেকে যাচ্ছে, তারা ধরা ছড়ার বাইরে থেকে যাচ্ছে। ইভেন যদিও টুকটাক কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, সেটা কিন্তু হোমিওপ্যাথির গতিতেই চলছে। তো এ ব্যাপারে আসলে আপনি কি বলবেন? দেখেন, আপনি একদিকে বলছেন তোমরা আমাদেরকে সহযোগিতা করো, দেশকে স্থিতিশীল করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে। অন্যদিকে অভ্যুত্থানের 6 মাস পরে কিন্তু এ ধরনের ঘটনা আন্তর্জাতিক মহলকে আপনার এক ধরনের আতঙ্কিত করেছে। আমরা তো যেহেতু রাজনীতি করি, অ্যাম্বাসেডারদের সাথে, আন্তর্জাতিক কমিউনিটির সাথে যোগাযোগ সম্পর্ক আছে। আমরা দেখেছি যে তারা এই ঘটনাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করেনি। অভ্যুত্থান হয়েছে, পুরো পৃথিবী, এই বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের জনগণ রাজনৈতিক শক্তিকে স্বাগত জানিয়েছে। কিন্তু অভ্যুত্থানের পরে যদি আপনি প্রতিবিপ্লব বন্ধ না করতে পারেন, এই ধরনের অগ্নিসংযোগ বন্ধ করতে না পারেন, ভাঙচুর বন্ধ করতে না পারেন, তাহলে কিন্তু সেটা আপনার পরাজয়। মাথায় রাখতে হবে। দেখেন, এই ভাঙচুর সারা দেশে শুরু হচ্ছে বা ঘোষণা দেওয়া হয়েছে, তখন তিনি বলতে পারতেন যে না, আমরা আওয়ামী লীগের বিচার করব, অপরাধীদের বিচার করব। কিন্তু আপনারা কারুর বাড়িতে আপনারা হামলা করতে পারবেন না, কোথাও আপনারা বুলডোজার দিয়ে বাড়িঘর উড়িয়ে দিতে পারবেন না। এইগুলো প্রধান উপদেষ্টা কেন বললো না? যেহেতু প্রধান উপদেষ্টা বলে নাই, কিন্তু এই মুহূর্তে তার মানে এর দায় প্রধান উপদেষ্টা। আপনারা দলীয়ভাবে আপনারা কি কোনো প্রতিবাদ করেছেন যে আসলে আওয়ামী লীগদের যারা এই বিগত দিনের যে বিভিন্ন অরাজকতা তৈরি করেছিল, তারা বিচারের আওতায় এখন পর্যন্ত আসছে না কেন? এর কারণটা কি? আমরা 64 জেলায় ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছি গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ দল হিসেবে যে অন্যায় করেছে তাদের সাংগঠনিক কার্যক্রম বিচারপূর্ব স্থগিত করার জন্য, নিবন্ধন স্থগিত করার জন্য আমরা 64 জেলায় সমাবেশ করেছি, প্রোগ্রাম করেছি। সুতরাং যারা অপরাধী তাদেরকে আপনি ধরেন, কিন্তু যারা ওই যে র্যাব পুলিশে যারা সরাসরি গুলি চালিয়েছে তাদেরকে ধরেন নাই। শেখ পরিবার তো পালিয়ে গেছে, ধরেন নাই। আওয়ামী লীগের হাইকমান্ড পালিয়ে গেছে, ধরেন নাই। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারতেছেন না, তো বিচারটা কার করবেন? রাইট, থ্যাংক ইউ মোস্তফা ভাই। আপনার কাছে যেটা একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, যে আমাদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি স্পষ্টতই বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তাদের সরকার পদক্ষেপ নিতে যাচ্ছে খুব শীঘ্রই। আসলে আওয়ামী লীগের মতো একটা বড় দলকে আমরা কিভাবে নিষিদ্ধ করতে পারি? এখানে কোনো আইনগত জটিলতা রয়েছে কিনা, বা কি কি উপায় আসলে আমরা এটাকে নিষিদ্ধ করে বাস্তবায়ন করার মতো একটা গোটা বিষয়টা জাতিকে দেখাতে পারি? গোটা বিষয়টা সাংঘর্ষিক। সেই ক্ষেত্রে যেটা ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলোর একটা বিরোধেরও কিন্তু কারণ। ছাত্ররা চেয়েছিল যেটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আবার বিএনপি সহ বিভিন্ন দল নিষিদ্ধের দিকে যায়নি, জি, বা নিষিদ্ধ তারা চায় না, জি। আবার বলা হচ্ছে আওয়ামী লীগকে রাস্তায় নামতে দেব না।
দুইটা কাজ কিন্তু সাংঘর্ষিক। কিন্তু আসিফ মাহমুদ কিন্তু বলছে যে বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত জায়গায় এসেছে এখন। যদি এসে থাকে এই তথ্য হয়তো ওনার কাছে আছে, কিন্তু যখন ছাত্রলীগ নিষিদ্ধ করলেন তখন বিএনপি সহ বিভিন্ন দলের সাথে তারা বসেছিলেন কিনা এই বিষয়গুলো পরিষ্কার করা দরকার। কিন্তু অর্ধেক কথা বড় বিপজ্জনক, বসেনি, বড় বিপজ্জনক। তো এখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বসবেন। তো আওয়ামী লীগ নিষিদ্ধের যখন প্রশ্ন আসে, ছাত্রদের দিক থেকে কিন্তু দাবি ছিল যে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার যে একটা অন্যতম শক্তি জাতীয় পার্টি, ওইটাকেও নিষিদ্ধ করার। এ নিয়ে কিন্তু তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হয়েছে, ছোটখাট্ট সংঘর্ষ হয়েছে। তো এই বিষয়গুলো যত দ্রুত পরিষ্কার করা দরকার। রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নিতে হয়, যেটা আমি আগেই বলেছি। রাজনীতিবিদদেরকে যত সম্পৃক্ত করা যাবে, কারণ রাজনৈতিক দলগুলোর বেদনা কোন জায়গায়, যেটা রাশেদের বক্তব্য একটা এসেছে। শুরুতে তাদেরকে যে পরিমাণ আমল দেয়া হয়েছে বা পিঠ চাপড়ানো হয়েছে, পরবর্তীতে দেখা গেল যে সরকারের দিক থেকে তাদেরকে আহ্বান করা অথবা মাঝে মধ্যে কাছে নেয়া, ওই প্রবণতাটা কমে গেছে। আমরা কিন্তু খেয়াল করেছি মাঝে মধ্যে তাদেরকে যমুনায় ডাকা হতো অথবা কোথাও বসা হতো তাদের সাথে, তারা খুব হাস্যোজ্জ্বল ভাবে ফটো সেশন করতেন, ফ্যাশনের মতো হলো সেশনটা করতেন। তো কিন্তু আমরা ওটার ফলো আপ কিন্তু দেখিনি। আজকে ফটো সেশন করলেন, দুদিন পরে আবার। আপনাকে ধন্যবাদ রাশেদ ভাই। মোস্তফা ভাই যেটা বলছিল যে আপনাদের সাথে সরকারের একটা বিভেদ, আগে যতটা আপনারা বন্ডিংটা যেভাবে ছিল এখন কিন্তু তেমনটা দেখতে পাচ্ছেন না, বা আপনারা একটু বিভেদের একটা সাইন দেখতে পাচ্ছেন। সো আসলে সত্যিকার অর্থে যদি সরকারের সাথে রাজনৈতিক দলে যদি একটা বিভেদ তৈরি হয়, তাহলে আমাদের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, ওই জায়গায় আমরা সত্যিকার অর্থে পৌঁছাতে পারবো কি? দেখেন, সরকারের সাথে দলগুলোর যে বিভেদ, এটা সত্য। জাতীয় ঐক্য সংহতি ভেঙে পড়েছে, এটা সত্য। এখন এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণ হলো যে সরকারের উপদেষ্টারা তারা একটি নতুন দল গঠনে মনোনিবেশ করেছে। তারা যতটা না আসলে রাষ্ট্র সংস্কার করতে চায়, তার থেকে দল গঠনকেই বেশি প্রায়োরিটি দিচ্ছে, এটা সত্য। দ্বিতীয়ত হলো, সরকারের প্রত্যেকটা সেক্টরে ডিসি, এসপি বা বিভিন্ন জায়গায় যারা 14 সালে, 18 সালে, 24 সালে ইলেকশন করেছে, এদেরকে আরো পুনর্বাসিত করেছে, পুরস্কার দিয়েছে। আওয়ামী লীগ যেমনি ভাবে পুরস্কার দিয়েছে, এই ভোট চৌরির ক্ষেত্রে, ডামি ইলেকশনের ক্ষেত্রে যে সকল কামরারা সহযোগিতা করেছে, এই সরকার তাদের পুরস্কৃত করেছে। তৃতীয়ত হলো যে গণহত্যার বিচারের ব্যাপারে এই সরকারের বক্তব্য স্পষ্ট না। চতুর্থত হলো যে এই সরকার, ওই যে ছাত্রলীগ ভাই যেটি বললেন, ছাত্রলীগ যখন নিষিদ্ধ করলেন, কারোর মতামত নিয়েছেন? নেননি। তো এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে কেন আমাদের মতামত প্রয়োজন? আপনারা এখন সরকারে রয়েছেন, আপনাদের দায়িত্ব না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা? আওয়ামী লীগ অন্যায় করেছে, সেটা তো তার বিশ্লেষণ করে দেখালেন। আওয়ামী লীগ 71-এর পরে একবার গণহত্যা চালিয়েছে শেখ মুজিবের নেতৃত্বে, 24-এ শেখ হাসিনার নেতৃত্বে একবার গণহত্যা পরিচালিত হয়েছে। আওয়ামী লীগ দলটি কার? আওয়ামী লীগ দল কি শেখ পরিবারের? না, আওয়ামী লীগ একটি গণমানুষের দল ছিল। আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক থেকে শুরু করে অনেক নেতা কিন্তু আওয়ামী লীগের ছিলেন। যেহেতু আওয়ামী লীগ যারা মূল নেতা, যারা প্রতিষ্ঠা করেছিলেন, তাদের হাত থেকে বের হয়ে গেছে, সুতরাং এই আওয়ামী লীগকে আর কোনোভাবেই শেখ পরিবারের ব্যানার হিসেবে রাখার সুযোগ নাই। এই আওয়ামী লীগকে এখন ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করে যদি আওয়ামী লীগের কর্মী সমর্থকরা নিরীহ, তারা যদি নতুন দল গ্রহণ করতে চায়, আমরা স্বাগত জানাবো। কিন্তু অপরাধীরা যারা, তারা কোনোভাবেই রাজনীতি করতে পারবে না। অপরাধীদের অবশ্যই বিচার হতে হবে। আপনাকে ধন্যবাদ, এবং মোস্তফা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের আয়োজন। দেখা হবে আবারও আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।